আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমরা অনেকদিন পরে ক্লাসে ব্যাক করছি। এতদিন একটু বিজি ছিলাম কিছু কাজে। তো এখন থেকে ক্লাসগুলো কন্টিনিউ করা হবে এবং প্রতিদিনের ক্লাস প্রতিদিন পেয়ে যাবেন। এখন থেকে যতগুলো ক্লাসই হবে। সো মডার্ন ফিজিক্সের থিওরিটা অনেক আগে দিয়েছিলাম, বাট সিকিউটা দেওয়া হয়নি। তো সেটা রেকর্ড করতে বসছি। এখন রাত 10:51। আর সামনে আবার আবার আমার সিটি দিতে হবে। মানে ক্লাস টেস্ট আছে, অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে, আর ল্যাব রিপোর্ট এরকম একটু প্যারা আছে। এবার তবু এর মাঝে আমি দিয়ে দিব। মানে আপনাদের ফাইনাল এক্সাম শুরু হওয়ার 2 থেকে 3 মাস আগে সিলেবাসটা শেষ হয়ে যাবে, এরকম ভাবেই করানো হবে। তো মনোযোগ দিয়ে করবেন। তো আজকে এই একটা ক্লাসে সিকিউ এমসিকিউ দুইটাই কভার করা হবে। তো আমার কাছে কোনো এডিটর নাই, আর এক ধরনের টাইমও পাইতেছি না। তো এডিট ছাড়াই দেওয়া হবে। তো এডিট ছাড়া কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাদের। আমরা যদি এখন আগাই, প্রথমত আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। মোটামুটি 8টা সিকিউ, বাট এই 8টা সিকিউ এর মাঝে মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে। এখন যদি আমরা একটু আগাই সামনে, ফার্স্ট অফ অল 1 নম্বর সিকিউটা কি বলতেছে, এখানে কখনই আমরা আলোচনা করব না, আমাদের মূল টার্গেট গ এবং ঘ নিয়ে থাকবে। তো ফার্স্টলি গ নংটা দেখা যাক। প্রথমত আপনি এই চিত্রটা দেখতে পারেন। তো এই চিত্রতে আমাদের বিপাতের কার্যাপেক্ষক বলছে 2.2 ইলেকট্রোভোল্ট। বিপাতে সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। যেটা কথা, এতগুলা পেজ লাগবে না, যদিও হচ্ছে কথা। এই পেজে আমি গণনটা করে ফেলতে পারি। তো কিভাবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তো সেক্ষেত্রে কার্যাপেক্ষকটা দেয়া আছে। তো আমরা কার্যাপেক্ষক আমরা ফাই দিয়ে প্রকাশ করি। ফাই সমান আমরা জানি যে এইচ এফ নট। কিন্তু আমাদের দরকার সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তো এটাকে আমরা একটু ভেঙে দেখতে পাই, এইচ সি বাই ল্যামডা নট। আমাদের প্রয়োজন ল্যামডা নটটা। আমরা তখন ল্যামডা নট সমান কি বলতে পারি? তো আমরা ল্যামডা নট সমান যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এইচ সি ডিভাইড বাই আমাদের পাই। তো এখানে ওই দিকে চলে যাওয়া লাগবে। তো একটা কাজ করা যাক, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা একটু আমরা কি করব, নেক্সট পেজে নিয়ে যাব। আর এই পেজ যেটা আছে সেটা একটু ডিলিট। ওকে, তার মানে নেক্সট পেজে নিয়ে গেলাম, এটা এক পাশে নিয়ে আসা হলো। এখন আমরা যদি মানগুলা বসাই একটু, সেটা হচ্ছে আমাদের ল্যামডা নট ইকুয়ালস টু এইচ এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻³ ইন্টু সি উইচ ইজ 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই ফাই এর মানটা কত বলছে? ফাই এর মান বলছে 2.2 ইলেকট্রোভোল্ট। সো 2.2, তো ইলেকট্রোভোল্ট থেকে আমাদের জুলে নেওয়ার জন্য কি দিয়ে গুণ করতে হবে? ইলেকট্রনের চার্জ নিয়ে, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹। এখন এইটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তো আমার কাছে ক্যালকুলেটরটা নাই, বাট একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমি একটু এখানে ক্যালকুলেটর ওপেন করতে পারি। অনলাইন ক্যালকুলেটর আছে। আচ্ছা ওয়েট, অনলাইন ক্যালকুলেটর এই তো আছে। মানে ড্যাসমসটা আমি সবসময় ইউজ করে থাকি। তো আমরা এটা কিভাবে ইউজ করা যায় দেখেন। সো আমাদের উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 6.673 ইন্টু 10⁻⁻, আমাদের -31 ইন্টু আমাদের 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই 2.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻, আমাদের -19। সেটা রেজাল্ট হিসেবে আসলো 5.68 ইন্টু 10⁻⁻4, মানে হচ্ছে 5.68 ইন্টু 10⁻⁻4, আর এককটা হচ্ছে অবশ্যই জুল। তো গণংটা সলভ হইলো। এখন আমাদের ঘনঙে যেটা চাচ্ছে সেটা হচ্ছে উদ্দীপক অনুযায়ী 3 ভোল্ট বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা। আচ্ছা, ফটো ইলেকট্রিক ইফেক্ট কখন হবে সেটা বোঝা উপায় কি? প্রথমত আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশনটা লিখেছি, সেটা হচ্ছে আমাদের ই ইকুয়ালস টু পাই প্লাস আমাদের ইকে, রাইট? এটাই হচ্ছে, বা ইকে ম্যাক্স যেটাই বলেন, এটা হচ্ছে ইকুয়েশন।
তখনই এটা ফটোইলেকট্রিক এফেক্ট ঘটবে যখন আমাদের টোটাল এনার্জিটা অবশ্যই আমাদের ফাই থেকে বড় হতে হবে ইন্ডিভিজুয়ালি, অথবা টোটাল এনার্জিটা আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের ইকে ম্যাক্স এর থেকে বড় হতে হবে। কারণটা হচ্ছে আমাদের এই দুইটা যে আছে ফাই এবং ইকে ম্যাক্স, এই দুইয়ের যোগফলই হচ্ছে টোটাল এনার্জি ই। সো দ্যাটস ওয়াই এই এক একটা কিন্তু আমাদের থেকে ছোট, মানে থেকে আমাদের ফাইটাও ছোট, থেকে ইকে ম্যাক্সটাও ছোট হবে। তো এখন এই শর্তটা যদি পূরণ হয় তখনই আমাদের ফটোইলেকট্রিক এফেক্ট ঘটবে। এখন আমি 3 ভোল্ট বিভব প্রয়োগ করছি, 3 ভোল্ট বিভব প্রয়োগে কারেন্ট পাওয়া যাবে কিনা। এখন বিভবের কথা যখন বলছে তখন এখানে বুঝতে হবে আমরা তখন এখানে ইকে ম্যাক্সটা ইউজ করবো না, ইকে ম্যাক্স এর পরিবর্তে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ই ভি নট, যেখানে ভি নট দিয়ে বোঝানো হয় আমাদের কি নিবৃত্তি বিভব, আমাদের ভি দিয়ে বোঝানো হয় নিবৃত্তি বিভব, ই মানে ইলেকট্রনের চার্জ। আর সেটা আরেকটা ব্যাপারে মাথায় রাখতে হবে, এখানে ইটা ছোট ভিটা বড় হাতের হবে। এখন এটা আমরা বের করা যাক, ওকে। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল যেটা হচ্ছে কথা ঘনকে চলে আসছি। তো প্রথম ধাপটা আমাদের কি থাকবে, আচ্ছা আমাদের কাছে কার্যের ব্যাখ্যাটা আছে, ভোল্টেজটাও দেয়া আছে, তো এই দুটাকে একত্র করে, আচ্ছা ওয়েট আ মিনিট, তো আরেকটা জিনিসও দেয়া আছে দেখেন, এইটা খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের আপতিত তরঙ্গ, তো ল্যামডার মানটাও দিছে, সেটা হচ্ছে 2550 অ্যাংস্ট্রম। তো এইটা একটা ডাটা দেয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা ইটা বের করে ফেলি, ইটা প্রথমত বের করব, তার মানে HC বাই ল্যামডা। তো H হুইচ ইজ 6.673 into 10 to the power minus 31 into 3 into 10 to the power 8 ডিভাইড বাই সি 2550 অ্যাংস্ট্রম বলছে। তাহলে আমরা অ্যাংস্ট্রম থেকে মিটার নিব, তো 2550, তো অ্যাংস্ট্রম থেকে মিটার নেওয়ার জন্য 10 to the power minus 10 দিয়ে গুণ করা হয়, জাস্ট ইকুয়াল করে এটা ক্যালকুলেশন করে ফেলতে হবে। তো ক্যালকুলেশন যদি এখন করেন আপনারা, তো আপনারা কি পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার আমাদের কি যেন -31, এটার সাথে গুণ হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 2550, এটার সাথে 10 টু দি পাওয়ার আমাদের -10, এটা আসতেছে 7.85 ইন্টু 10 টু দি পাওয়ার -16, তো 7.85 ইন্টু 10 টু দি পাওয়ার -16 এত জুল। তারপর নিবৃত্তি বিভব বা যেটাই বলেন, আমরা নিবৃত্তি বিভব দিয়ে তো ডিফাইন করব, তো নিবৃত্তি বিভবটা বের করে ফেলতে হবে। নিবৃত্তি বিভবটা দেওয়া আছে, বাট ওখানে যে এনার্জিটা আছে সেটা মানে বিভব যখন 3 ভোল্ট তখন ওই এনার্জিটা কত, তো সেটাকে আমরা বের করব। তো সেটাকে যদি বলি সেটাকে কি দিয়ে ডিফাইন করা যায়, তো আমি বললাম কে দিয়ে এটাকে ডিফাইন করি, তো ইকুয়ালস টু ই ভি নট, ই হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইন্টু ভি নট হচ্ছে 3 ভোল্ট। তাহলে এটা কত আসতেছে, এটা আসছে যেটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইন্টু 3, এটা যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এবং কোয়েশ্চেনটা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় কোনটা ছোট বোঝার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে একটা দিয়ে আরেকটাকে ভাগ করা। তো আরেকটা সহজ উপায় বলা যায় সেটা হচ্ছে এখানে 10 টু দি পাওয়ার -19 মানে হচ্ছে এখানে 1/10 টু দি পাওয়ার 19, এখানে 10 টু দি -60 মানে হচ্ছে 1/10 টু দি পাওয়ার 16, এটা ভগ্নাংশ আকারে আছে। তো যেখানে এইটা থাকবে তখন বুঝে নিতে হবে, প্রথমত এখানে বুঝে নিতে হবে এখানে ছোট সংখ্যাটা আছে, তারপরে এইটা আবার বেশি এইটা কম, তো সহজভাবে বুঝতেছেন ই ইজ অবশ্যই কে থেকে বড়। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে আমরা এখানে যেটা বলতে পারি এখানে ফটো ইলেকট্রিক এফেক্টটা ঘটবে, তাহলে এখানে কি হবে ফটো ইলেকট্রিক এফেক্টটা ঘটবে। তাহলে 1 নাম্বার কোয়েশ্চেনটা সলভ হয়েছে। তো এইখানে এটা খালি। 2 নং কোয়েশ্চেনটা দেখেন, একটি নভোচারী রকেটে 0.1 সি বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ওয়াই অক্ষ বরাবর রওনা দেন।
চিত্র রক্ষিত এটি আয়তাকার কাগজের টুকরোর গতি নির্দেশিত হয়েছে। কাগজের টুকরোর গতিশীল ভরটা নির্ণয় করো। সো ব্যাপারটা কি ঘটছে যে আমাদের নভোচারী যে বেগে গেছে সেটা হচ্ছে 0.1c। এটার মানে কি? 0.1c মানে হচ্ছে আমাদের রকেটের বেগে 10%, সরি আলোর বেগের 10%, মানে হচ্ছে আলোর বেগের 10% বেগে সে গেছে। সে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ওয়াই অক্ষ বরাবর, মানে হচ্ছে সে এই বরাবর সে যাত্রা করেছে, যেখানে এই বরাবর দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার, মানে হচ্ছে এলটা 1 মিটার বলতে পারেন বা নর্জারাই বলেন। আর কাগজের টুকরা ভরটা হচ্ছে 10 কেজি। তো কাগজের টুকরা গতিশীল ভর নির্ণয় করতে বলছে। তো কোয়েশ্চনে যখন স্পেসিফিক্যালি বলে দিছে এটা গতিশীল ভর নাকি স্থির ভর, তখন আর কোনো প্যারা নাই। তাহলে এটা মানে আমাদের কোয়েশ্চনে বলছে গতিশীল ভর নির্ণয় করতে, তাহলে আমাদের উদ্দীপকে যেটা আছে অবশ্যই স্থির ভর। তাহলে আমাদের এম নট এটা হচ্ছে 10 কেজি। তাহলে আমাদের গতিশীল ভরটা নির্ণয় করতে হবে। তাহলে গ নং, কালারটা চেঞ্জ করে ফেলি। তো আমরা জানি সেটা হচ্ছে গতিশীল ভর এম ইকুয়ালস টু এম নট ডিভাইড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে এম নটের মানটা হচ্ছে 10 ডিভাইড বাই √1 মাইনাস 0.1c ডিভাইড বাই সি, এটাকে একত্রে এইভাবে লেখা যায় হোল স্কোয়ার। তো সি সি কাটা দেন, বাকিটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, সরি এটা ভুলে আসছে, তো যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা 10 ডিভাইড বাই √1 মাইনাস 0.1 স্কোয়ার। তো এটা কিন্তু ভরটা বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে 10.05 কেজি, যদিও হালকা বৃদ্ধি পেয়েছে বাট বৃদ্ধি তো পেয়েছেই। এটা হচ্ছে গণনের আনসারটা। ঘনংটা বলছে পৃথিবীতে অবস্থানত একজন ব্যক্তি নিকট কাগজের টুকরাটির ক্ষেত্রফল কত হতে পারে। তো প্রথম কথা হচ্ছে এইখানে আমাদের আমি কাগজের টুকরার মানে ক্ষেত্রফলটা কত হবে, প্রথম কথা হচ্ছে যে বরাবর সে গতিশীল মানে ওয়াই অক্ষ বরাবর, তো ওয়াই অক্ষ বরাবর গতিশীল, তো ওয়াই অক্ষ বরাবরই চেইন হবে। তো ব্যাপারটা একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করা যাক। দেখেন আমি একটু জিনিস বুঝাই, তো বুঝার মতো কিছু জিনিস আছে। যেমন দেখেন এইটা ধরেন, তো এই বরাবর দৈর্ঘ্য, এই বরাবর আছে দৈর্ঘ্য সেটা হচ্ছে 3 মিটার, এই বরাবর দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে আমাদের 1 মিটার। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো গতিশীল দৈর্ঘ্য, গতিশীল যেটা আছে ওইটা এই বরাবর সে কিন্তু গেছে, মানে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অ্যাক্সিস, মানে এই বরাবর সে কিন্তু যাত্রা করেছে। এখন কোন বরাবর চেঞ্জ হওয়ার কথা? অবশ্যই ওয়াই অক্ষ বরাবর, তখন আমাদের দৈর্ঘ্য বরাবর বা এক্স অক্ষ বরাবর কোনো পরিমাণ চেঞ্জ কিন্তু হবে না, কোনো পরিমাণ পরিবর্তন হবে না। এখন তাহলে আমাদের এই বরাবরই দৈর্ঘ্যের পরিবর্তন হবে, এই বরাবর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, মানে ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য পরিবর্তন হবে, এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তো এই ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যের পরিবর্তনটা বের করতে হবে। কোয়েশ্চনে যে 1 মিটার দিচ্ছে সেটা গতিশীল দৈর্ঘ্য নাকি স্থির দৈর্ঘ্য সেটা হচ্ছে কথা। সবসময় মাথায় রাখবেন নিজের সাপেক্ষে নিজে মাপ করা দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের গতিশীল, সরি নিজের সাপেক্ষে নিজেরটা নিজে মাপলে সেটা হচ্ছে আমাদের স্থির, আপনারটা অন্য কেউ মাপলে সেটা হচ্ছে গতিশীল। আচ্ছা 1 মিটার সেটা কে মেপেছে? সেটা কে মেপেছে? অবশ্যই কে? পৃথিবীর মানুষের, রাইট? বাট যখন গতিশীল হয়ে গেছে, গতিশীল হওয়ার কারণে এখানে কি হয়েছে? প্রথম কথা যখন যাত্রা শুরু করছে 1 মিটার সে নিজে মেপে গেছে, 1 মিটার যেটা, এই যে 1 মিটার সে নিজে পরিমাপ করে গেছে 1 মিটার, কিন্তু এখন সে একটা বেগে আছে, তো এই বেগে থাকার কারণে সেই দৈর্ঘ্যের একটা চেঞ্জ হবে। এখন পৃথিবীর মানুষের জন্য ক্ষেত্রফল সেম না, যেরকম তার নিজের জন্য সেম। তো পৃথিবীর মানুষের সাপেক্ষে ক্ষেত্রফলটা অবশ্যই তার নিজের সাপেক্ষে ক্ষেত্রফল হবে না, তার নিজের সাপেক্ষে যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে স্থির। তো পৃথিবীর মানুষ জানতে চাচ্ছে তার ক্ষেত্রফলটা এখন কত, সেটা হচ্ছে গতিশীল। সো এই জন্য এই ক্ষেত্রে যে দৈর্ঘ্য সেটা গতিশীল দৈর্ঘ্য। তো স্টেপসটা কি হবে? স্টেপসটা হচ্ছে জাস্ট এই ওয়াই অক্ষ বরাবর গতিশীল দৈর্ঘ্যটা বের করব, তারপর দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল চলে আসবে। কারণ যেহেতু আমাদের জাস্ট ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে, ওয়াই অক্ষ বরাবর গতিশীল, সেই জন্য ওয়াই অক্ষ বরাবরই আমাদের এখানে লেংথের চেঞ্জ হবে। তো এটা পাস করা যাক, খুব ইজি একটা ম্যাটার। তাহলে ফার্স্টলি এল ইকুয়ালস টু এল নট √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা দিয়ে বের করে ফেললাম।
এখানে এল নটটা কত 1 মিটার, রুট ওভার 1 মাইনাস, এখানে দৈর্ঘ্য সংকোচন হয়, অবশ্যই দৈর্ঘ্য সংকোচন হবে। তো 0.1 সি ডিভাইড বাই সি, এটার হোল স্কয়ার, তো সি সি কাটা দেন, তো এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। রুট ওভার 1 মাইনাস 0.1 স্কয়ার, এটা 0.994 মিটার, হালকা একটু কমছে, 994 মিটার। ওকে, এখন তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল কি আমি এ দ্বারা প্রকাশ করে থাকি, ক্ষেত্রফল মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এটা এক্স প্রাইম বা এল প্রাইম যেটাই বলেন সেটা বলতে পারি। তো 0.994 ইন্টু 3, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখন এটা ক্যালকুলেশন করলে যে 0.994 ইন্টু 3, তো 2.982 মিটার আর স্কোয়ার, এটা হচ্ছে একক ক্ষেত্রফলের। তো এইটা হবে পৃথিবীর মানুষের জন্য ওই ক্ষেত্রফলটা। তো এটাই হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেনে মুভ করা যাক। এটা খালি থাকবে ফিলহাল, এটাও খালি, কম পেজই হয়ে যাচ্ছে, তবুও দেওয়া হয়েছে। আচ্ছা, আগানো যাক। চিত্রে ফটোদের ক্রিয়ার ক্ষেত্রে ধাতব পাতের উপর আপতিত আলো কম্পাঙ্ক বনাম পাত থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি দেখানো হয়েছে, যেখানে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের জিনিসপাতি দেখানো হয়েছে। যাই হোক, আচ্ছা, ফার্স্ট এই গ্রাফটা একটু বুঝতে হবে, এই গ্রাফটা এক্সপ্লেন করতে হবে এটা কিভাবে কাজ করছে। সো এই জিনিসটা একটু সহজে বোঝানো যাক। যে দেখেন, আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের বেসিক ইকুয়েশনটা হচ্ছে আমাদের ই ইকুয়ালস টু আমাদের ফাই মানে হচ্ছে কার্যাবেক্ষক প্লাস আমাদের ই কে ম্যাক্স। তো এই ক্ষেত্রে যদি বলা হয় টোটাল এনার্জির সাথে ই কে ম্যাক্স এর সম্পর্ক, সেক্ষেত্রে এটা কিরকম হয়ে থাকে, এটা সমানুপাতিকই হয়, বাট এই ফাইয়ের কারণে মাঝখানে কিছু অংশ গ্যাপ পড়ে, সেটা থেকে আমাদের শুরু হয়, বাট এটা সমানুপাতিক বা প্রপোর্শনালি গ্রাফ হবে। তো এইখানে বিভিন্ন পয়েন্টে আমাদের এইগুলা হচ্ছে আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের ইকে ম্যাক্সের সাথে একটা সমানুপাতিক সম্পর্ক আছে বা গতিশক্তির সাথে, কিন্তু এই মাঝখানে ফাই বা কার্যবেক্ষকের জন্য এখানে মাঝখানে একটা গ্যাপ পড়ছে, এভাবেই গ্রাফগুলো হয়। তো গণকে বলছে উদ্দীপকের বিবিন্দুদের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা কিভাবে করা যায়? তো এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা পেজ লাগবেই। সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি প্রসেসটা বলি, সেটা হচ্ছে আমাদের বলছে সর্বোচ্চ গতিশক্তি। আচ্ছা, গতিশক্তি কি কোনো এনার্জি না? অবশ্যই এটা একটা এনার্জি। তো এনার্জির জন্য আমরা কোনো ক্ষেত্রে ভেলোসিটি যদি দেয়া না থাকে, মানে এখানে গতিশক্তির কথা বলা হচ্ছে, ভেলোসিটি দেয়া নাই, আমরা অন্য উপায় করতে পারি। মানে হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে আমাদের কি লাগে, ভর লাগে আর ভেলোসিটি, মানে ম্যাস আর ভেলোসিটি লাগে, কিন্তু আমাদের কাছে সেটা নাই। বাট আমাদের কাছে ফ্রিকোয়েন্সি আছে, আর এই যে মান তো কনস্ট্যান্ট। আই মিন এখানে ইকেএমএক্স জানতে চাইছে, সর্বোচ্চ গতিশক্তি, বাট সেটা জন্য যা যা লাগে সেটা আমাদের কাছে নাই। কিন্তু আমাদের হঠাৎ মনে পড়লো যে কাইনেটিক এনার্জি আসলে এনার্জি একটা ফর্মে, তো এনার্জির বেসিক ইকুয়েশন দিয়ে আমরা সেটা করতে পারি। দ্যাটস সবচেয়ে সহজভাবে করার ব্যাপার। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের জাস্ট ইকে ম্যাক্স, তো ইকে ম্যাক্স ইকুয়ালস টু জাস্ট এইচ এফ, এটা বি বিন্দুর জন্য, তাই এখানে বি দিয়ে দিলাম। তো এইচ এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻31, যেখানে ফ্রিকোয়েন্সি মানটা কত বলছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 ইন্টু 10⁻15। তো 6 ইন্টু 10⁻15, এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তো 6.673 ইন্টু 10⁻, আমাদের -31 ইন্টু 6 ইন্টু 10⁻15, এটা হচ্ছে 4.0038, 4.0038 ইন্টু 10⁻⁻15 এত জুল। তো এটাই হচ্ছে আমাদের আনসার, খুব সহজ। এখন ঘনকে বলছে বি ও সি বিন্দুতে নিবৃত্তি বিভবের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো বি বিন্দু এবং সি বিন্দু আলাদা আলাদা বিন্দু, এই দুইটা বিন্দুর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন এটার মানে প্রথমত এজিউম করতে হবে আপনার বি এবং সি বিন্দুর ক্ষেত্রে আমরা দুইটা আলাদা আলাদা ফটোইলেকট্রিক এফেক্টের ইকুয়েশন লিখব। প্রথম কথা হচ্ছে এটা যে আলাদা আলাদা ফটোইলেকট্রিক এফেক্টের ইকুয়েশন লিখব। সেকেন্ড স্টেপ ইজ সেই ইকুয়েশনগুলোকে একটা থেকে আরেকটা মাইনাস করবো, বাট আপনাকে এজিউম করে ধরে নিতে হবে এই দুইটা ক্ষেত্রে আমাদের
যে টোটাল এনার্জিটা সেম হবে আমাদের এই দুইটা ক্ষেত্রে কি টোটাল এনার্জিটা কিন্তু সেম ওকে বাট এখানে মানে টোটাল এনার্জি সেম বলতে আমি কোন এনার্জির কথা বলা হচ্ছে যে এখানে এই যে এর একটা ব্যাপার আছে তো এটা ওই এনার্জিটা আমাদের সেমই বাট এখানে আমাদের ওই যে ওই যে কি কার্যাবেক্ষকটা কিন্তু সেম থাকবে ওকে তো ফার্স্টে আমাদের কথা হচ্ছে আমাদের এখানে যে কাজটা থাকবে সেটা হচ্ছে দুই ক্ষেত্রেই আমাদের আলাদা আলাদা ইকুয়েশন লিখতে হবে বি এবং সি বিন্দুর জন্য তো ঘন তো আমি প্রথমত বি বিন্দুর জন্য ইকুয়েশন যদি লিখি তাহলে সেটা হচ্ছে আমাদের ই বি গোজ টু ফাই দুইটার জন্য সেম প্লাস ই ভি নট এটা বি সেমলি ই সি ইকুয়ালস টু দের ফাই প্লাস ই ভি নট সি এই দুইটা আলাদা আলাদা ইকুয়েশন লেখা হলো দুইটার জন্য কিন্তু এই ক্ষেত্রে আমাদের আমাদের এনার্জিটা ডিফারেন্ট হইলো কারণ হচ্ছে দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়েছে আমাদের এখানে কম আমাদের ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট তো ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হওয়ার কারণে এইখানে আলাদা আলাদা একটা ব্যাপার আছে আমরা একটা কাজ করি প্রথমত এইখানে আমি একটা ইকুয়েশন রাখতেছি আচ্ছা এই বেশি পেজে জিনিসটা এখানে কাজে আসবে তো আমি যে কাজটা করব বি বিন্দু ইকুয়েশনটা এই পেজে আমি রেখে সি এর জন্য যে ইকুয়েশনটা ডিফারেন্ট পেজে পাঠিয়ে দিলাম এখানে সি এর জন্য ইকুয়েশনটা এখানে সি এর জন্য ইকুয়েশনটা বিস্তারিত লিখবো প্রথমত বি এর ইকুয়েশনটা ওইখানেই করে আসি ফাইনালাইজ একটা ফর্মুলা তো এটা যদি করি তাহলে কি আসবে সেটা হচ্ছে যে আমাদের ওকে ফাইন এখন এটাকে বলতে পারি এইচ এফ ইকুয়ালস টু আমাদের ফাই প্লাস ই ভি নট দিয়ে আমরা একটু বি ওকে এটা একটু সলভ করে একটু সলভিং ফর্মুলাটা আমরা কি বলতে পারি এই জ্যাপটা সলভ করে জাস্ট এখানে বসাই দিবেন ওকে জাস্ট এই জ্যাপটা সলভ করে বসাই দিবেন যেটা আমরা একটা আগের পেজেই পেয়েছিলাম তো ফাই প্লাস ই ভি নট দিয়ে বি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এইচ এফ যেটা আমরা আগের পেজে বের করছিলাম সেটা হচ্ছে 4.0038 ইন্টু 10 টু দি পাওয়ার কত -15 তো এটাকে আমি ফাইনালি এটাই হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন তো ওই পার্টটা মানে এটা আমি একটু রেখে দিচ্ছি তো সেমলি এখানেও ওই জিনিসটা করব মানে এখানেও ওই সেম জিনিসটাই করতে হবে তো ফাই প্লাস ই ভি নট সি ইকুয়ালস টু ইসি তো দ্য এইচ এফ সি যেটাই বলেন তো এইচ এর মানটা হচ্ছে 6 পয়েন্ট এখন দেখেন যে মানটা আমাদের আছে সেটা জাস্ট আমরা এখানে বসাই দিব সেটা হচ্ছে যে আমাদের সি বিন্দুর ক্ষেত্রে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 15 রাইট তো এই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 15 এটা জাস্ট এখন ক্যালকুলেশন করে বসাই ফেলতে হবে তো 5 প্লাস ই নট ইন দ্য কেস অফ সি তো আমি যদি এটা ক্যালকুলেশন করে ফেলি তো এটার জায়গায় জাস্ট কি বসবে 6 এর জায়গায় ওখানে 9 এটা আসবে 6.0057 6.0057 ইন্টু 10 টু দি পাওয়ার -15 এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন সরি সেকেন্ড 2 নাম্বার ইকুয়েশন 3 না ফাইনাল ইকুয়েশন এটা আর উপরের ইকুয়েশনটা আমি চাইলে এখন মুছতে পারি ওকে এখন আমাদের কাজটা হচ্ছে 2 থেকে 1 বা 1 থেকে 2 বিয়োগ করে ফেলো তো আমরা যেহেতু আমরা জেনারেলি লাস্টটা থেকে আমাদের ফার্স্টটা বিয়োগ করি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 2 নং ইকুয়েশন থেকে আমাদের 1 নং ইকুয়েশনটা বিয়োগ করে ফেলবো তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ফাই প্লাস ই ভি নট সি অফ মাইনাস ফাই মাইনাস ই ভি নট অফ ইকুয়ালস টু 6.0057 into 10 to the power -15 মাইনাস কত 4.0038 into 10 to the power -15 এইটা হচ্ছে কথা তো আমরা ফাই বাদ দিতে পারি ইলেকট্রন যেটা মানে ই আপনি কমন নেবেন তারপর আমাদের ভি নট অফ সি মাইনাস ভি নট অফ বি পাইলেন আর এই জিনিসটা জাস্ট ক্যালকুলেশন করবেন তো আমরা জাস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা 10 টু দি -15টা আমরা কমন নিয়ে নিব আর বাকিটা একটু বিয়োগ করা যাক তো সেক্ষেত্রে তো 6.0057
minus 4.0038. So 2.0019 into 10 to the power minus 15. So ultimately এটাকে আমরা একটা del v দিয়ে প্রকাশ করলাম, তো del v equals to 2.0019 into 10 to the power minus 15 divided by e মানে হচ্ছে ইলেকট্রন, which is 1.6 into 10 to the power minus 19 equals to যা আসবে সেটা আমরা জাস্ট বসাই দেবো, এখানে এন্টার করে ফেলবো। তো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। তো 2.0019 into 10 to the power minus 15 divided by, so 1.6 into 10 to the power minus 19, এটা ক্যালকুলেশন করে বসাই দিই। তো এটা ওয়েট এ মিনিট, 1 2 4, তো 1.25 into 10 to the power 4 এত ভোল্ট, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটা একটু একটু টাফ আমাদের কাছে হয়তো ছিল, বাট আমি একটু ইজিলি বোঝানোর ট্রাই করছি, আশা করি বুঝতে পারছেন। নেক্সট 4 নাম্বার কোয়েশ্চেনটা, বাট ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। কোনো এক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে 500 কেজি ভরের এবং 11.5 মিটার দৈর্ঘ্যের একটি নভোযান 0.3 সি বেগে উৎক্ষেপণ করা হয়েছিল। ওকে, ঘন নভোযানের চলমান দৈর্ঘ্য নির্ণয় করো, আর ঘন নভোযানটি বেগ দ্বিগুণ করলে গতিশীল ভর দ্বিগুণ হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করতে হবে কথা। এটা করা যাক। ফার্স্টলি আমরা যেটা করব, নভোযানের চলমান দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমাদের কাছে চলমান দৈর্ঘ্য বা গতিশীল দৈর্ঘ্য চেয়েছে, মানে আমাদের যে দৈর্ঘ্যটা এখন দিচ্ছে সেটা হচ্ছে স্থির দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য? এটা হচ্ছে আমাদের স্থির দৈর্ঘ্য, মানে হচ্ছে এটা হচ্ছে এল নট। তো গণংটা দিয়ে যদি শুরু করি তাহলে আমরা বলতে পারি এল ইকুয়ালস টু এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এল নটটা হচ্ছে 11.5 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি হচ্ছে 0.3 সি ডিভাইড বাই সি, এই টোটালটার হোল স্কোয়ার। তো সি সি কাটা, বাকিটা আপনি ক্যালকুলেশন করে ফেলেন। তো 11.5 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.3 স্কোয়ার, এটা 10.97, তো 10.97 মিটার। তো অবশ্যই এখানে কমছে। কখনো যদি দেখেন গতিশীল দৈর্ঘ্যটা বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার মান নেওয়াতে ভুল হয়েছে বা ক্যালকুলেশনে ভুল হয়েছে। এটা হতেই পারে না, সবসময় গতিশীল দৈর্ঘ্যটা স্থির দৈর্ঘ্য থেকে কম হয়ে থাকে। কারণটা হচ্ছে যে বরাবর যায় সেই বরাবর আলোর বেগ কাছাকাছি বেগে যায়, বেগের কারণে এখানে কি হয়? দৈর্ঘ্য সংকুচন হয়ে থাকে। আচ্ছা, নভোযানটি বেগ দ্বিগুণ করলে গতিশীল ভর দ্বিগুণ হবে কি? বেগ যত বেশি হবে ভর বৃদ্ধি পায়, এটাকে বলা হয় ভর বৃদ্ধি। তারপর আমরা দৈর্ঘ্যর ক্ষেত্রে বলা হয় দৈর্ঘ্য সংকুচন। ওকে, তো এখানে কি তো আমরা যদি যে বেগ আছে সেই বেগটাকে দ্বিগুণ করা হলে এখানে ভর দ্বিগুণ হবে কি বর্তমান ভরের। তাহলে এটা হচ্ছে আমাদের স্থির দৈর্ঘ্য, যেটা হচ্ছে এম নট 500 কেজি। এই বেগটাকে দ্বিগুণ করা হলে 0.6 সি যদি করা হয় তাহলে কি হবে? গতিশীল ভর দ্বিগুণ হবে কি, এটা দেখা যাক। এই ভর থেকে ভরের দ্বিগুণ হয় কিনা সেটা আমরা ক্যালকুলেশন করে বলতে হবে। তো আমরা সেটার জন্য এম ইকুয়ালস টু এম নট ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে এম নট হচ্ছে 500 কেজি। তো 500 ডিভাইড বাই 1 মাইনাস ভেলোসিটিটা দ্বিগুণ করছি, তো 0.6 সি ডিভাইড বাই সি আছে, এটা হোল স্কয়ার। তো এটা একটা কাটা, বাকিটা ক্যালকুলেশন করে দেখা যাক 500 এর দ্বিগুণ হচ্ছে কি না। তো আমরা যে কাজটা করব, যে 500 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস 0.6 স্কয়ার, 625 কেজি। তাহলে যেটা হচ্ছে কথা, দ্বিগুণ হয়নি বাট বৃদ্ধি পেয়েছে, দ্বিগুণ হয়নি কিন্তু বৃদ্ধি পেয়েছে ঠিকই। এটাই হচ্ছে ঘনকের আনসার। তো এটা খালি থাকবে, আই গেস একটা পেজ আছে, এটাও খালি থাকবে, এটাও খালি। তো 3টা পেজ খালি রয়ে গেছে। 5 নাম্বার কোয়েশ্চেন, কিন্তু ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবী হিসেবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে ভূপৃষ্ঠে ফিরে এলেন। তো পৃথিবীতে মহাশূন্যযানটির দৈর্ঘ্য ছিল 80 মিটার। পৃথিবী থেকে পরিণত গতিশীল মহাশূন্যযানটির দৈর্ঘ্য কত? তো পৃথিবীতে থাকতে মহাশূন্যযানটির দৈর্ঘ্য ছিল 80 মিটার। তো পৃথিবী থেকে পরিমাপকৃত
তাহলে অবশ্যই আমরা পৃথিবী থেকে যেটা পরিমাপ করেছি সেইটা কত। তো এটা অবশ্যই আমাদের স্থির দৈর্ঘ্য। ওকে, স্থির দৈর্ঘ্য যেটা পৃথিবীতে থাকতে পৃথিবীর মানুষটা মেপেছে, এখন চলে গেছে, এখন পৃথিবীর মানুষ যেটা মাপবে সেটা অবশ্যই গতিশীল হবে। তো গতিশীল দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কত সেটা জানতে চেয়েছে আমাদের কাছ থেকে। তো গণকটা এক পেজেই হয়ে যাবে, জাস্ট সিম্পল এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে দৈর্ঘ্যের সংকোচন হবে, যখন এল নট হচ্ছে 80 ডিভাইড বাই রুট ওভার অফ, এই ব্যাগটা বলছে 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তো 1.8 ইন্টু 10⁸। আর ওই ব্যাগটা কি, ওই ব্যাগটা হচ্ছে আমাদের সি 3 ইন্টু 10⁸। তো জাস্ট এটার হোল স্কোয়ার করবো, 10⁸, 10⁸ কাটা, বাকিটা ক্যালকুলেশন করবো। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 80 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস কি দেওয়া যায় সেটা হচ্ছে আমাদের 1.8 ডিভাইড বাই 3, এইটার স্কোয়ার, তো এটা 64, এটা কি আসলো 64 মিটার। তাহলে 80 মিটার থেকে অনেক অনেক কম, তাহলে পৃথিবীর হিসাবে এটা পরিমাপ করা হয়েছিল। উদ্দীপকে উল্লেখিত মহাশূন্যচারী ভূপৃষ্ঠে ফিরে এসে 45তম জন্মদিন পালন করবে কিনা একথা সঠিক উত্তর যাচাই করো। আচ্ছা ঠিক আছে, 25 বছর বয়সে গেছে, 30 বছর পর মহাকাশে ভূপৃষ্ঠে ফিরল। আচ্ছা 30 বছর যে কাটাইছে, এটা আমরা বুঝলাম কি করে, আমরা কে পরিমাপ করছি ব্যাপারটা? এটা অবশ্যই ওই মহাশূন্যচারী নিজে নিজেটা পরিমাপ করেনি, ওইটা পৃথিবীর মানুষ পরিমাপ করছে। তো আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বা সে নিজে হিসাবে সে কত বছর পর পৃথিবীতে ফিরে আসছে সেটা বের করতে হবে। তো তারপর আমরা কোনো কিছু এটা বলতে পারবো। ওকে, তো 25 বছর এটা নিজে মাপছে, কিন্তু 30 বছর নিজে নিজে মাপে না, এটা পৃথিবীর মানুষ মাপছে, মানে সেটা গতিশীল হয়ে গেছে, কিন্তু আমাদের স্থির সময়টা লাগবে। তো আমরা সেটা বের করব। তো ফার্স্টলি সেই জন্য নেক্সট পেজে গেলাম, আমরা সেই জন্য প্রথমত স্থির সময়টা বের করব, বাট গতিশীল সময়টা হচ্ছে কত, 30 বছর। ওকে, তো আমরা স্থির সময়টা বের করবো, তো টি গোস টু টি নট আই গেস, ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমরা স্থির সময়টা বের করি, টি নট ইকুয়ালস টু টি ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো টিটা হচ্ছে 30 রুট ওভার অফ 1 মাইনাস 1.8 ইন্টু 10⁸, এটা হচ্ছে ভেলোসিটি, আর আলোর বেগটা হচ্ছে 3 ইন্টু 10⁸, টোটালটার হোল স্কোয়ার। উপরে নিচে কাটা গেল, বাকিটা জাস্ট ক্যালকুলেশন করেন, যদি আনসার আসবে কত, আনসার যেটা আসবে যে 30 ইন্টু তো রুট ওভার অফ 1 মাইনাস সেম ভাবে যে 1.8 তো ডিভাইডেড বাই 3, এইটার স্কোয়ার। তো 24 বছর বয়স, মানে হচ্ছে পৃথিবীর মানুষ মেপে ফেলছে যে সে 30 বছর পর ফিরে আসে, কিন্তু সে নিজে অ্যাকচুয়ালি মাপলা যেটা সেটা 24 বছর। তাহলে তার টোটাল বয়সটা কত? তার টোটাল বয়সটা হচ্ছে আমাদের 25 বছর থাকতে সে গেছে, প্লাস 24 বছর কাটাইছে। তাহলে যেটা আসলো সেটা হচ্ছে 2 2 4 এবং 5 4 9। তাহলে অবশ্যই সে 49তম জন্মদিন পালন করতে পারবে। কোয়েশ্চেনটা হচ্ছে সে তার 45তম জন্মদিন পালন করবে কিনা। যখন সে ফিরে আসে তখন তার বয়সটা হচ্ছে 49, তাহলে সে 45তম জন্মদিন পালন করতে পারবে না, পারবে না। এটাই হচ্ছে কোয়েশ্চেনটার আনসার। আশা করি বুঝতে পারছেন, খুবই ইজি প্রসেসে বোঝানোর ট্রাই করছি। এরপরে যদি আমরা যাই, এগিয়ে যাই 6 নং কোয়েশ্চেনটা। তো 6 নং কোয়েশ্চেনটা আমাদের কি করছে, 0.6 হইতেছিল একটি রকেট আছে, এই রকেটে 0.5 কেজি ভরের 1 মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে, স্থির অবস্থায় তামার ঘনত্ব এত দেয়া আছে। তো তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, কিভাবে বের করতে পারি? সিম্পল এটা ব্যাপার, তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি গ এনার্জি ইকুয়ালস টু mc স্কোয়ার, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে তামার দণ্ড যেটা হচ্ছে, তামার দণ্ডটার ভর হচ্ছে 0.5 কেজি, টি 3 ইন্টু 10⁸, এটার হোল স্কোয়ার। ওকে, তো এটা জাস্ট ক্যালকুলেশন করলে আনসার আসবে। তো আমরা যেটা করি যে 0.5 ইন্টু তো 3 ইন্টু 10⁸, এইটার স্কোয়ার করে ফেলবো। তো 4.5 ইন্টু 10⁻16, তো 4.5 ইন্টু 10⁻16 জুল। তো এটাই হচ্ছে আনসার।
তার ঘনং প্রস্থ এবং বেধ আবেগ বিবেচনায় এনে রকেটে তামার ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে। তো প্রস্থ এবং বেধ এটা আমরা জাস্ট আলোচনায় আনবো না, তো কিরকম পরিবর্তন হবে তো সেটা আমরা কিভাবে বুঝবো। তো এখানে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে আমাদের ঘনত্বের আপেক্ষিকতা। তো ঘনত্বের আপেক্ষিকতার ক্ষেত্রে সূত্র আছে, সেটা সরাসরি আমরা সিকিউ এ ইউজ করতে পারি, নয়তো আমরা ডিরাইভেশনও করতে পারি। আমি ডিরাইভেশনও দেখাচ্ছি, সরাসরি সূত্র দিয়ে দেখাচ্ছি। তো এটার জন্য যেটা হচ্ছে কথা, হ্যাঁ, স্থির অবস্থায় প্রথমে একটা ঘনত্ব আপনি অ্যাজিউম করে নেবেন, আর গতিশীল অবস্থায় একটা অ্যাজিউম করে নেবেন। ওকে, তো গতিশীল অবস্থায় এটা, ওকে, এটা গতিশীল অবস্থাটা। তো গতিশীল অবস্থায় আমি ঘনত্ব চিন্তা করলাম র, তো র ইকুয়ালস টু আমরা জানি এম ডিভাইড বাই ভি, তাই তো। এম বাই ভি, এই এমটাকে আমরা বলতে পারি যে এম নট ডিভাইড বাই রুট ওভার অফ যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা বলতে পারি। ভি মানে হচ্ছে আয়তন, তো আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বলতে পারি। তো আমি এটাকে বলতে পারলাম দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে আমি এইচ, ক্যাপিটাল এইচ বলে দিলাম। যেখানে আবার আরেকটা বড় আসে, তো আমি চিন্তা করলাম দৈর্ঘ্য বরাবর জাস্ট চেঞ্জ হইতেছে, দৈর্ঘ্য বরাবর যাচ্ছে, প্রস্থ বরাবর এগুলো বরাবর কোনো যাওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি এল, এই নিচে আমার আবার বলা যায় যে এল নট ডিভাইড বাই সরি এল নট ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা আবার বলা যায় ইন্টু বি ইন্টু এইচ। আলটিমেটলি এগুলো হচ্ছে একটা দৈর্ঘ্য, এগুলো কি একটা হচ্ছে দৈর্ঘ্য, রাইট। সো এখন এই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারের উপরে একটা আছে, মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি এম নট ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে কি আছে যে উপরে একটা 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে, নিচে একটা 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে। এই দুইটাকে কম্বাইন করে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের নিচে, মানে এই রুটে রুটে কাটা যায়, কাটা গিয়ে জাস্ট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকে। মানে হচ্ছে আমাদের এই যে নিচে আছে, নিচে জাস্ট আমাদের 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এই জিনিসটা আছে। ওকে, উপরে কি থাকছে, তো আমাদের উপরে যা থাকছে সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন, উপরে যেটা থাকছে সেটা প্রথমত খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের এম নট প্রথমত থাকতেছে, এম নট কিন্তু থাকতেছে স্থির অবস্থায় আমাদের ভর। আর এই যে এল নট বি ইন্টু এইচ গুণ হয়ে যাবে, গুণ কি হয়ে গিয়ে আবার কি হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে, সরি আয়তন হয়ে যাবে, আবার আয়তন হয়ে যাবে। তো এইটাকে তখন আমি কি বলতে পারি, র নট বলতে পারি, আর ডিভাইড বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারটা বলতে পারি। এটা হচ্ছে ডিরাইভেশন, জাস্ট এটা যেটা করছে এটা হচ্ছে ডিরাইভেশন। তো এইটা অনুযায়ী জাস্ট আমি সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারি। তো ঘন হচ্ছে কথা, আমরা যেটা করি যে র ইকুয়ালস টু র নট ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো র নটটা কত বলছে, র নটটা আমাদের কোয়েশ্চনে বলা হয়েছে সেটা হচ্ছে কত, এই যে 8960, তো 8960 ডিভাইড বাই 1 মাইনাস ভ্যালোসিটিটা কত বললো, 0.6 সি পেয়ে গেছে। তো 0.6 সি ডিভাইড বাই সি, টোটালটাকে হোল স্কোয়ার করলাম, তো সি সি কাটা, বাকিটা জাস্ট ক্যালকুলেশন। তো 8960 ডিভাইড বাই 1 মাইনাস 0.6 স্কোয়ার, মানে হচ্ছে এখন 14,000, এটা অবশ্যই বৃদ্ধি পাবে। তো 14,000 কেজি পার মিটার কিউব, তো এটাই হচ্ছে আনসার ঘনকের। তাহলে এখনো কিন্তু বের হয়নি আনসার, ওয়েট, আমাদের চেঞ্জটা বের করতে হবে, ঘনত্বের পরিবর্তন। তো আমরা এখানে লিখবো ডেল রো ইকুয়ালস টু রো মাইনাস র নট, দ্যাট মিনস 14,000 মাইনাস 8,960, আলটিমেটলি কত আসলো 9, আচ্ছা 10, 11, 12, 13, 14, তো 5,040 কেজি পার মিটার কিউব। এটাই হচ্ছে আমাদের আনসার ঘনকের। আশা করি বুঝতে পারছেন। তো সামনে এগোনো যাক, খালি পেজ রয়ে গেছে, এটাও খালি পেজ রয়ে গেছে। 7 নম্বর কোয়েশ্চেন। ওকে, ভেরি গুড। আমরা করতে করতে 7 নম্বর কোয়েশ্চেনে অলরেডি চলে আসছি। একটা ধাতুর উপর 300 এংস্ট্রম এবং 4,400 এংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তড়িৎচুম্বকের তরঙ্গ আলাদাভাবে ফেলা হলো। ফলে দুটি ক্ষেত্রে ধাতু পৃষ্ঠতে ইলেকট্রন নির্গত হলো। ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য 5,454 এংস্ট্রম। গণং উদ্দীপকের ধাতুটির কার্যপেক্ষ মেগা ইলেকট্রন ভোল্টেজকে নির্ণয় করো। সেকেন্ড কোয়েশ্চেন, ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে নিবৃত্তি বিভব কমে। উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করো।
আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাচ্ছে তখন বলছে নিবৃত্তি বিভব কমে, সেটা জাস্ট ম্যাথমেটিক্যালি শো করলেই চলবে। আমি দেখি প্রথমত গ নংটা দেখার ট্রাই করি। বলছে এত এবং এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দড়ি চৌম্বকীয় তরঙ্গ আধা ফেলা হলো। ওকে, যেখানে বলছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা, তো এইটা নিয়ে আমাদের কাজ গণঙে। তো এটা নিয়ে যা কাজ, তো এটা আমরা বলতে পারি যে ফাই ইকুয়ালস টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা নট। এইচ এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻³ ইন্টু সি 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই ল্যামডা নট। তো এই ল্যামডা নটটা কি? ল্যামডা নট 5454, 5454 ইন্টু 10⁻10। ওকে, এটা হচ্ছে কথা। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করবেন, আবার তো ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটাকে মেগা ইলেকট্রন ভোল্টে আমাদের কনভার্ট করতে হবে। তো আমি একসাথে যদি করি, জাস্ট খেয়াল করেন, একসাথে যদি করি মেগা ইলেকট্রন ভোল্ট, তো প্রথমত আমাদের ইলেকট্রন ভোল্টে নিতে হবে। তো এই জন্য আমি একটু সাইজটা ছোট করে একটু লেখা, এখানে জায়গা করতে হবে মূলত। তো প্রথমত আমাদের ইলেকট্রন ভোল্টে নিতে হবে। তো ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এইভাবে করলে হবে না, প্রথমত আমরা এটাকে কনভার্ট করে ফেলি। প্রথমত ক্যালকুলেশন করে কনভার্ট করব। তো প্রথমত 6.63 ইন্টু 10⁻³ আমাদের -31, তারপর ইন্টু 3 ইন্টু 10⁻8 ডিভাইড বাই আমাদের কি আসতেছে 5454 ইন্টু 10⁻আমাদের -10। তো 3.64 ইন্টু 10⁻6। তো এটাকে আপনি যে কাজটা করবেন যে 3.64 ইন্টু 10⁻16, এটাকে প্রথমত ইলেকট্রনের চার্জ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। ওকে, এরপরে যেটা হচ্ছে কাজ 16 না 19, এরপরে যেটা হচ্ছে কাজ সেটা হচ্ছে মেগা। মেগা মানে কি? 10⁻6। সবসময় মাথায় রাখতে হবে মেগা মিনস 10⁻6। তো 10⁻6 দিয়ে গুণ করলে এখন যে রেজাল্টটা এখন পাবো সেটা কিন্তু মেগা ইলেকট্রন ভোল্টে। তাহলে এখন যে কাজটা করা যায়, এইটাকেই কি করবো আমরা নেক্সট লাইনে ডিভাইডেড বাই কত 10⁻6 ফার্স্টলি ইন্টু 1.6 ইন্টু 10⁻আমাদের -19। এটা যেটা আসলো 0.0027 বা 0.00227, এটা মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের আনসার। ঘনঙে আমাদের কাছে জানতে চাচ্ছে যে ধাতুর উপর আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে নির্বৃদ্ধি বিভব কমে। এটা কিভাবে বলা যায়? এখানে দুইটা আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 3000, এটা হচ্ছে 4400, এটাও কিন্তু বেশি, এটা হচ্ছে কম। তো আপনাদের কাজটা হচ্ছে দুইটা কেসে আপনারা দুইটা ইকুয়েশন ক্রিয়েট করবেন, যে ক্ষেত্রে আপনারা দেখবেন নিবৃদ্ধি বিভব কমে, জাস্ট বলে দিবেন হ্যাঁ নিবৃদ্ধি বিভব কমে। তো আমি ঘনংটা HW দিয়ে দিচ্ছি, সবকিছু তো আমি নিজে করে দিলে হবে না, তো আপনারা কি করবেন? তো আমি ঘনংটা যেটা বললাম, ঘনং অবশ্যই HW হিসেবে থাকবে আপনাদের জন্য বরাদ্দ। লাস্ট কোয়েশ্চেন অফ সিকিউ এর জন্য লাস্ট বরাদ্দ কোয়েশ্চেন। প্রথম কেটে নিশ্চিত গতিশক্তি। আচ্ছা, পটাশিয়ামের কার্যপেক্ষ 2 ইলেকট্রন ভোল্ট। পটাশিয়ামের পাতের উপর প্রথমে 3000 আলো আপায়িত, পরবর্তীতে 4500 আলো আপায়িত হলো। প্রথম কেটে নিশ্চিত ইলেকট্রন গতিশক্তি নির্ণয় করো। আর একই ধাতুর উপর আপয়িত আলো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে নির্ভর কমে যায়। কার্যপেক্ষক দিয়ে দিছে, হ্যানতেন দিয়ে দিছে। আচ্ছা, যেটা হচ্ছে কথা, এটা পারবেন, এটা আপনার নিজেই পাবেন। তো সেটার জন্য এটাও আমি কি দিলাম, এটাও আপনাদের জন্য HW। রিজনটা কি ভাই? এগুলো আপনারা পারবেন, এগুলো এতগুলো করেছে, এখন পারবেন। তো এরই মাধ্যমে কিন্তু সিকিউ এর যা যা টাইপ আসতে পারে সব কিন্তু শেষ হয়ে গেছে। সিকিউ এর যা যা টাইপ আসার পসিবিলিটি আসছে সেটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন এমসিকিউ এর জন্য কতটা টাইম লাগে সেটা ডিপেন্ড করতেছে। তো আমি এমসিকিউ পার্টে চলে যাচ্ছি। একটি নবচারীর নিকট 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড 9.29 মিটার অপেক্ষা কম মনে হলো, তার নবজাতক বেগের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? আচ্ছা, এখানে অপশনটা দেয় নাই, অপশনগুলো মিসিং হচ্ছে। তো আমাদের কাছে প্রথমত আছে নবচারীর নিকট এত মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড 9.29 মিটার অপেক্ষা হলো, তো বেগের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? অপশনটা মিসিং। আচ্ছা, বস্তুর বেগ বাড়লে আপেক্ষিক তথ্য অনুযায়ী গতিশক্তি বস্তু কিরকম হয়? যদি বস্তুর বেগ বাড়ানো হয়
তাহলে আপেক্ষিক তথ্য অনুযায়ী গতিশক্তি বস্তুর দৈর্ঘ্য হ্রাস পাবে, সময় হ্রাস পাবে, ভর বৃদ্ধি পাবে। কোনটা সঠিক? দৈর্ঘ্য হ্রাস পাবে, এটা ঠিক আছে। আচ্ছা, সময় হ্রাস পায় যদি বেগ বাড়ানো হয়? সময় হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? অবশ্যই বৃদ্ধি পায়, সময়টা কিন্তু বৃদ্ধি পায়, ভর বৃদ্ধি পায়। তাহলে আমাদের এটা হচ্ছে 1 এবং 3। তারপরে কোন কণার মোট শক্তি নিশ্চল অবস্থা, নিশ্চল মানে হচ্ছে স্থির অবস্থা, আর চলন অবস্থা বা চলমান অবস্থা মানে হচ্ছে গতিশীল অবস্থা। তো গতিশীল অবস্থার দ্বিগুণ হলে কণাটির বেগ কিরকম হবে? কোন কণার মোট শক্তি, মানে মোট শক্তি যদি হয় ই, সেটা নিশ্চল অবস্থার শক্তির দ্বিগুণ হলে, নিশ্চল অবস্থার শক্তির দ্বিগুণ হলে মানে হচ্ছে আমার নিশ্চল অবস্থার শক্তি আমি যদি বলি, এটা হচ্ছে আমাদের ই নট দ্বিগুণ মানে হচ্ছে 2E0 হলে এটা নিচে কোনটা সঠিক, কোনটা সঠিক হবে সেটা হচ্ছে আমাদের কথা। তো নিশ্চল অবস্থার শক্তি আর আমাদের বিভব শক্তি বা সরি স্থির অবস্থার শক্তি একই কথা। তো সেটাকে আমরা কিভাবে ডিফাইন করতাম? এইরকম ভাবে এম নট। তো সেটাকে আমরা কিভাবে ডিফাইন করি? আর স্পেসিফিক্যালি এখানে আমরা এমটি স্কোয়ারটা থাকবে ই নট ইন্টু 2, এখানে আমরা এম নট সি স্কোয়ার মূলত থাকে। তো 2 এখানে থাকলো। ওকে ফাইন। ওয়েট এ মিনিট। তো এখানে মূলত এখানে সি স্কোয়ার, তো এখানে আমাদের দ্বিগুণ হলে তো কমনলি আমরা এখানে সি দিলাম, বাট এখানে একটা ভি দিতে হবে, তো ভি স্কোয়ার দিয়ে দিলাম। তো আমরা মূলত এম এম কেটে দিব, সরি এম আর এম নট। তো কমনলি আমরা এম এম কেটে দিতে পারি। তো এটা কিভাবে করা যায়? এটা মূলত টোটাল ইকুয়েশন হচ্ছে ই ইকুয়ালস টু আমাদের ই নট মানে নিশ্চল শক্তি প্লাস একটা গতি শক্তি, যেটাকে আমরা ই কে বলি। ওকে, এটা মানে হচ্ছে এম সি স্কোয়ার, এটা মানে হচ্ছে এম নট সি স্কোয়ার, আর ই কে মানে হচ্ছে আমাদের এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। ওকে, এম ইন্টু এম নট মাইনাস সি স্কোয়ার। তখন আমরা দুইটাকে আমরা ইকুয়াল ধরছি, যখন আমরা দুইটাকে ইকুয়াল ধরি তখন এটা দুইটাই কি হয় আমাদের, সরি দুইটাকে এইভাবে আমি ইকুয়াল ধরে নিছি। তো দুইটা ভর সেম, তো এম এম কাটা যায়। তো ভি সমান আলটিমেটলি তখন কি আসতেছে 1/2 সি স্কোয়ার, বা এটা 1/√2 সি স্কোয়ার, যেটাই বলেন বলা যায়। ঠিক আছে আমাকে, ঠিক আছে। কোনো কোনো মোট শক্তি, নিঃস্ব অবস্থার শক্তি। আচ্ছা, একটা কাজ করব, আমি এইটা একটু লাস্টে দেখাবো, এটা একটু কনফিউশনের দেওয়ার মতো, এটা আমি সবার লাস্টে দেখাবো। ওকে, সামনে এগোনো যাক একটু। এটি প্রোটনের গতিশক্তি এম নট স্কয়ারের সমান হলে ভরবেগটা কত? গতিশক্তিটা বলছে কি এটা সমান। তো ভরবেগের ইকুয়েশনটা কি ছিল? ভর এবং বেগের ফল ছিল ভরবেগ। ওকে ফাইন। তো আমরা এটা কিভাবে করতে পারি? বলছে এটা প্রোটনের গতিশক্তি মানে হচ্ছে ইকে, মানে ইকে সরি ইকে ইকুয়ালস টু দে সেড এম নট সি স্কোয়ার। ভরবেগটা কত? ভরবেগ তো অনেকভাবে বের করা যায়, বাট আমরা এইটা অবশ্যই অনেকভাবে দেখছি যে ডেল ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, আই গেছে ইকুয়েশনটা দেখা হয়েছে। ওকে, এই ইকুয়েশনটা সম্ভবত আমরা দেখেছি। তো গতিশক্তি বনাম ভরবেগ সম্পর্ক আমরা ওইটাও পড়ছিলাম, যে প্রথমত গতিশক্তি বনাম ভরবেগ সম্পর্কটা একটু দেখে নিই। তো দেখেন পি ইকুয়ালস টু ভর এবং বেগের অনুপাতে ভরবেগ বলা হয়, এটাই আমরা বলে থাকি। তো এখন আমরা কি করলাম, উপর এবং নিচে দুই জায়গায় আমরা কি করব, এইটা না এইটা না সরি। আমরা জানি যে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? এটাকে আমরা বলতে পারি এম ভি স্কোয়ার বাই 2। উপরে এবং নিচে আমরা যে কাজটা করব, এম দিয়ে গুণ করে ফেলবো। এম দিয়ে গুণ করে ফেললে এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই 2m আসে। তো এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা এম ভি হোল স্কোয়ার বলতে পারি, সেটা মানে হচ্ছে পি স্কোয়ার, মানে হচ্ছে পি স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে ওই সম্পর্কটা। তাহলে পি স্কোয়ার বাই 2m সমান ইকে, রাইট? তো পি স্কোয়ার সমান আমরা বলতে পারি 2m ইকে, তাই তো? এটাই বলা যায়। তো এখন 2
এম থাকলো এবং ইকের পরিবর্তে আমরা এম নট সি স্কোয়ারটা ইউজ করতে হবে, এম নট সি স্কোয়ার। এখানে যে ব্যাপারটা ঘটাইছে সেটা হচ্ছে আমাদের যে ব্যাপারটা এখানে ঘটানো হয়েছে সেটা হচ্ছে আমাদের এম এবং এম নট এই দুইটা ম্যাচকে সমান ধরা হয়েছে, তো আমরা সেটাও ধরবো। তাহলে আমরা কি পেলাম, টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। তো এখন জাস্ট যদি এটা করেন যে রুট ওভার টু এম নট স্কোয়ার সি স্কোয়ার পাবেন রুট ওভার টু এম নট সি, রুট ওভার টু এম নট সি মানে ক নংটা হচ্ছে আমাদের আনসার। সামনে আগানো যাক। নিশ্চল শক্তি কত? নিশ্চল শক্তি, নিশ্চল শক্তি বলতে স্থির অবস্থার শক্তিকে বোঝানো হয়ে থাকে। সো হোয়াট ইজ দ্যাট? নিশ্চল শক্তি ই নট ইকুয়ালস টু আমরা বলতে পারি এম নট স্কোয়ার পরিবর্তে ওই জায়গার যে ব্যাগটা আছে সেইটাই আমরা একটা ভি স্কোয়ার বলতে পারি, যেটা হচ্ছে কথা। ইকুয়ালস টু এম নট 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, তো ইন্টু ভি স্কোয়ার, তো 0.83 মানে 0.8 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এটার হোল স্কোয়ার। সো দেখা যাক এটা কত আসতেছে, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, ওকে, ইন্টু 0.8 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সরি তো ওভারঅল এটা কত আসছে 5.24, একটু পরে বলতেছি, বলবেন অপশনের সাথে মিলে না, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 জুল। যখন এই জিনিসটা মিলবে না তখন দেখবেন কাছাকাছি ভ্যালু কোনটা, কাছাকাছি ভ্যালু যেটা দেখতে পাচ্ছি গ নং, তাই গ নংটা হচ্ছে আমাদের আনসার। ওকে, কাছাকাছি ভ্যালু দেখতে হবে। বোসন কণা কোন বলের ক্ষেত্রকণা হিসেবে কাজ করে? এটা হচ্ছে টোটালি বেসড অন থিওরি, তো এটা আমি বলতে পারবো না। সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোন কারণে বিনিময় ঘটে? এটাও কিন্তু আমাদের থিওরি, তো এই জন্য আমি বলি আপনার বুক রিডিং কতটা গুরুত্বপূর্ণ, বই অবশ্যই পড়তে হবে। লেটস গো। কোন পদার্থের কার্যাপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট, সর্বোচ্চ যে তরঙ্গ থেকে আলো আপায়িত করলে ফটো ইলেকট্রন নির্গত হয় তা কোনটা? কার্যাপেক্ষক 5 goes to 4 ইলেকট্রন ভোল্ট, সর্বোচ্চ যে তরঙ্গ থেকে আপায়িত করলে ফটো ইলেকট্রন নির্গত হয় যে তরঙ্গ থেকে সর্বোচ্চ, তো সেটা কত? তো সেটা বের করার উপায়টা হচ্ছে জাস্ট 5 goes to তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলছে, তো এইচ সি বাই ল্যামডা নট, তো এই ল্যামডা নটটা বের করতে হবে। ল্যামডা নট ইকুয়ালস টু এইচ সি ডিভাইড বাই আমাদের 5, তো 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 5 হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, তো 4 ইন্টু জুলে নেওয়ার জন্য 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ করে ফেললাম, জাস্ট 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার আমাদের মাইনাস 31 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 4 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার আমাদের মাইনাস 19, তো 3.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 3.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এত মিটার বলে দিচ্ছে। এটাকে ন্যানোমিটার নেওয়ারও উপায় আছে, ন্যানোমিটার জাস্ট এখান থেকে নিয়ে নিতে পারেন, তো জাস্ট দেখে বুঝে নিতে পারেন। ওকে, তো এটা দেখে যা বোঝা গেল কাছাকাছি মান হচ্ছে 310 ন্যানোমিটার, জাস্ট কনভার্সন আর কিছু না। ওকে, নেক্সট। আপতিত রশ্মির কম্পাঙ্ক স্থির হলে ফটোলাইটের প্রবাহ মাত্রা বনাম আলো তীব্রতার সাথে লেখটি কোন সঠিক? আপতিত রশ্মির কম্পাঙ্ক স্থির হলে, আচ্ছা এইটা মূলত আপনাদের চলচ্চিত্রের একটা কনসেপ্ট আসে, সেখান থেকে আসবে, তো এটা আপাতত বুঝবেন না যদি বলিও যে এখানে প্রবাহ মাত্রা বলতে আই বলতে বোঝানো হচ্ছে, আর কম্পাঙ্ক মানে আই বনাম এফ এর সম্পর্ক। ওকে, আলোর তীব্রতা বলতে বোঝানো হয় কতটা মানে আলো মানে কতটা এরিয়া জুড়ে আছে সেটাকেই মূলত আলোর তীব্রতা বোঝানো হয়। আপাতত এটা বুঝবেন না, আমি এটা এক্সপ্লেন করবো চলচ্চিত্রের সময়, তারপর তো একটু এটা ইগনোর করেন। নির্দিষ্ট কম্পাঙ্কে আলো আপায়িত হলে নিচে কোন ধাতু থেকে সর্বকম রশ্মির ইলেকট্রন নির্গত হবে? অ্যাগেইন থিওরি ফ্রম বুকস। নিবৃত্তি বিভবের সাথে আপতিত রশ্মির আলো কম্পাঙ্ক এর কোন লেখচিত্রই সঠিক? ওকে, নিবৃত্তি বিভব ভি নট এর সাথে আপতিত রশ্মির আলোর কম্পাঙ্ক
আলো কম্পাঙ্ক যে কথা ওইটাও একই কথা। বেসিক্যালি ইকুয়েশনটা হচ্ছে এইচসি বা এইচএফ আমি বলতে পারি, যেটা এইচএফ ইকুয়ালস টু এইচএফ নট প্লাস ইভি নট। তো আমাদের এইটার সাথে এইটার সম্পর্ক, এটার সাথে এটার মূল সম্পর্ক কিন্তু সমানুপাতিক হবে, বাট এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে এটা মূলত একটু দূর থেকে শুরু হয়। তো ওইটা যদি আমি জাস্ট ইগনোর করি তাহলে সেটা হচ্ছে সঠিক, সেটা হচ্ছে এইটা। সূচন কম্পাঙ্কে আপতিত আলোর জন্য ধাতু নির্গত ইলেকট্রনের বেগ, সূচন কম্পাঙ্কে আপতিত আলোর জন্য নির্গত ইলেকট্রনের বেগ কিরকম হয়, এটাও কিন্তু বই থেকে পড়ার কথা, বই এটা আই গেস আছে, আমি যতটুকু মনে পড়ে। ওকে, এটাও বই পড়তে হবে আই গেস, বই এটা আছে। ফোটনের দ্বারা সংঘর্ষের পর একটি ফটো ইলেকট্রন নিঃসরণের সময় প্রায় কত? নিঃসরণের সময়টা কত? তো ফোটনের দ্বারা সংঘর্ষের পর, ফোটন বলতে আলোকে বোঝানো হয়, ইলেকট্রন নিঃসরণের সময়, আচ্ছা সংঘর্ষ মানে হচ্ছে তাদের মধ্যে একটা আঘাত ঘটছে অবশ্যই। তো ফোটন দ্বারা বোঝানো হয় একটা আলো, আলোর বেগটা বলবো 3 × 10⁸ তো এখানে এই ক্ষেত্রে এনার্জিটা হচ্ছে এইচএফ বা এইচসি বাই ল্যামডা, তো এখানে এটা ল্যামডারও একটা ব্যাপার আছে। তো ওইটার ক্ষেত্রে আমাদের এটা নিঃসরণের সময়টা আমাদের বের করতে হবে। ওকে, নিঃসরণের সময়টা বের করার ক্ষেত্রে জাস্ট আপনাকে জাস্ট টাইম দিয়ে ভাগ করে ফেলবেন, যে এনার্জিটা আছে এনার্জিটাকে টাইম দিয়ে ভাগ করে ফেলেন, তাহলে এখানে রেজাল্ট আসবে। এটা করলে আপনারা পেয়ে যাবেন মোটামুটি। আপেক্ষিক তথ্য হিসাবে একটি ফোটনের রৈখিক ভরবেগ কত? আপেক্ষিক তথ্য অনুসারে তখন রৈখিক ভরবেগটা হচ্ছে সেকেন্ডটা হবে p ইকুয়ালস টু h বাই ল্যামডা, মূলত h ইকুয়ালস টু ল্যামডা বাই p, একটা কনসেপ্ট আসে। আবার আরেকটা হচ্ছে আমাদের আরেকটা কি, সেটা হচ্ছে 2 নম্বরটা সঠিক, ঠিক আছে। তো p ইকুয়ালস টু h বাই c, এখানে কি, এখানে হচ্ছে আমাদের এনার্জি h c বাই ল্যামডা, এটা উল্টা পাল্টা করে ফেলছে, যাই হোক। তো আরেকটা হচ্ছে আমাদের p ইকুয়ালস টু, এটা আমরা অবশ্যই p ইকুয়ালস টু √2mE কে ওইখান থেকেই আসছে। তো আমরা এখানে দেখতেছি যে এই জিনিসটা ল্যামডা ইকুয়ালস h বাই p, তো p এর জায়গায় এই জিনিসটা আমরা বসাই দিতে পারি। তো এনার্জি কনসেপ্টটা ওখান থেকেই আসে। ওকে, এনার্জি কনসেপ্টটা ওখান থেকেই আসে। তো সেই ক্ষেত্রে এটা 2 3 নম্বর আসে, তো 2 এবং 3 কারেক্ট আনসার হবে। আচ্ছা আমি একটা বলি, অনেক আগে পড়ছি, তো থিওরির কোনো জিনিস ভুল হতে পারে, সেটা একটু ইগনোর করবেন, এটা কারেকশন করবেন। তো থিওরি ব্যাপার যেগুলো বলতেছি এটা হয়তো ভুল হতে পারে, বাট ম্যাথমেটিক্যাল ঠিক আছে। ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের শক্তি ধাতব কার্যকরের চেয়ে বেশি হবে, অবশ্যই কার্যকর থেকে বেশি হবে। কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি হবে, ইয়েস। তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ থেকে কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হবে কি না, এটা অবশ্যই কম হয়, কারণ এখানে ব্যাস আনুপাতিক সম্পর্ক, তো 1 2 3 সঠিক। এইটা, এটা কি, এটা একটা সিস্টেম হতে পারে, সি দুই প্রান্তে V0 হলে এটা আবারও কারেন্ট ইলেকট্রিসিটি ওইটা থেকে আসবে। এ ও বি দুটি ধাতু, এ ধাতুটির ভর 100 গ্রাম এবং এটি 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলছে, ভি ধাতুর কার্যবেগ 2.4 ইলেকট্রন ভোল্ট, কারণকে ধ্রুবকের মান এত। এ ধাতুর নিশ্চল শক্তি এত, আপেক্ষিক গতিশক্তি এত, বেগ অর্ধেক হলে ভর অর্ধেক হবে। আই থিঙ্ক মোটামুটি আপনারা যা যা পড়ছেন এখন আর এটা বলে দেওয়া লাগবে না, এটা পারবেন। ডাব্লিউ, আচ্ছা দেখতে যাচ্ছে এটা আউট অফ সিলেবাস, এটা মতো সিলেবাসের বাইরের টপিক, তো পড়িয়ে লাভ নেই, বাদ দেন। স্থির কাঠামোতে অনেক গতিশীল কাঠামোতে ঘড়ি কি চলে? তো স্থির কাঠামোতে গতিশীল কাঠামোতে ঘড়ি দ্রুত চলে, দ্রুত চলে। এটাও আউট অফ সিলেবাস ভাই, সিলেবাসের বাইরে। কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? সেটা হচ্ছে আমাদের মাইকেলসন মর্লিয়ার পরীক্ষায়। ইথার একটা এমন একটা মানে কাল্পনিক একটা কি বলা যায়, একটা কণার কথা বলা হয়েছিল, যেটা খুবই
বেগ অনেক বেশি, আলোর বেগের চেয়েও বেশি, বাট এটা বাস্তবে এটা প্রমাণিত হয়নি। মাইক্রোমোল্ডে বেদিচার নকশা অবসানের জন্য এটার রাশিমাল দরকার নাই, এটা সিলেবাসেরও বাইরে, জাস্ট থিওরির জন্য পড়তে পারেন। মাইক্রোসফট মৌলিক সিদ্ধান্ত সমূহ, এটাও থিওরি টোটালি। গ্যালিলিও রূপান্তর, নিউটন রূপান্তর, এগুলো আছে, বাট এটা এই বছর আপনার সিলেবাসে নাই। ঠিক আছে, গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে, এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় কাল দীর্ঘায়ন। আপেক্ষিক তত্ত্ব অনুসারে কোনটা সঠিক? তো টি ইকুয়ালস টু টি নট ডিভাইড বাই বি স্কয়ার বাই সি স্কয়ার, এটা ঠিক আছে, এটা ভুল, আবার এটা ঠিক আছে। তাহলে আমাদের 1 আর 3 কিন্তু ঠিক আছে। নেক্সট, বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুসারে আলোর বেগ গতিশীল কাঠামোর সময় অসীম, আলোর বেগে চলমান বস্তু দৈর্ঘ্য 0, আলোর বেগে চলমান বস্তু ভর 0 হয়। এইটা জাস্ট আপনার থিওরির উপর বেস করে আছে। তো আলোর বেগে চলমান বস্তুর দৈর্ঘ্য 0, তো 0 হবে কখন? জাস্ট খেয়াল করেন, L equals to L naught divided by root over 1 minus v square by c square। এখন ধরেন আপনার v equals to c হয়ে গেল, তো c by c 1, তো c by c কি 1, রাইট? তাহলে L naught root over 1 minus 1, that means 0, 0 equals to 0 মানে c 0, অবশ্যই দৈর্ঘ্য 0 হবে। আলো বেগে চলমান বস্তু ভর 0 হয়, সেম কনসেপ্ট। চলমান বস্তু ভর কি 0 হয়? আমরা একটু দেখি, m equals to m naught divided by root over 1 minus 1, সেম ভাবে। তো সামথিং বাই 0 মানে কি? সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি হয়ে যাবে, রাইট? সামথিং বাই 0 মানে ইনফিনিটি হয়ে যাবে, তারপর চলমান বস্তু ভরটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। গতিশীল কাঠামোতে সময়টা অসীম, ওই একইভাবে সময়টাও অসীম হয়ে যাবে। তাহলে আমাদের 1 আর 2 কিন্তু সঠিক। একজন নবজায়ের নিকট 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড এত অপেক্ষা কম মনে হলো, ওই আগের কোয়েশনটাই, জাস্ট এখানে অপশন দেওয়া হয়নি, বাট এখানে রিপিট করে দেওয়া হয়েছে। তার নবজানের বেগের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? নবজানের বেগের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? তো কোন বেগটা অ্যাকচুয়ালি কাজ করবে? তো আমরা প্রথমত বুঝতেই পারতেছি, এটা হচ্ছে আমাদের স্থির দৈর্ঘ্য, সরি আমাদের এটা হচ্ছে স্থির দৈর্ঘ্য। ওয়েট এ মিনিট, এটা হচ্ছে স্থির দৈর্ঘ্য, এটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, কারণ এটা হচ্ছে আমাদের স্থির দৈর্ঘ্য, সরি একটু করতেছি। এটা হচ্ছে আমাদের স্থির দৈর্ঘ্য L0, এটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। তো গতিশীল দৈর্ঘ্যের বেলায় দৈর্ঘ্যটা কম হয়, এটাকে কাজে লাগে জাস্ট ভেলোসিটি বের করব। তো L ইকুয়ালস টু L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাই। তো আমরা যেটা বলতে পারি, L বাই L নট এর স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? তো L বাই L নট মানে হচ্ছে আমাদের এখানে জাস্ট ইরেজ করে আমি যেটা লিখে ফেলতে পারি, সেটা হচ্ছে 10 ডিভাইড বাই, গতিশীলটা অবশ্যই কম, হয়তো 9.29 ডিভাইড বাই 10। তো এটাকে আরো মিনিমাইজ করে নিব, তো 1 মাইনাস সামথিং, তো 1 মাইনাস এটা, তো আমরা বলতে পারি যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের যে 1 মাইনাস 9.29 ডিভাইড বাই 10, এটা কিন্তু কত আসতেছে? 0.071। তো 0.071, তো আলটিমেটলি তখন ভি সমান কত আসতেছে? ভি সমান যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রুট ওভার অফ 0.071 ইন্টু আমাদের আলোর বেগ, সেটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার আমাদের 8, এটা 79 পয়েন্ট এত। তো এটা কত আসতেছে? এটা আসতেছে 79। তো এটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ওকে, আমরা যেটা বলা যায়, এটা অনেক বড় একটা ব্যাগ। তো এই ব্যাগটাকে জাস্ট আমরা যদি কি করি, একটা কাজ করব, যে আমরা করা যায় সেটা হচ্ছে 3 ইন্টু 10 to the power 8 divided by wait 3.75। ওকে, তাহলে আমাদের আলোর বেগের এত পার্সেন্ট, তো 3.75 সি তাহলে 0.37 সি। তাহলে আমরা মোটামুটি বলতে পারি এই বেগটা, ওকে, এই বেগটা বলা যায়। 0.5 সি বেগে একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত হবে? তো এটা মিটার স্কেলের দৈর্ঘ্য, তো এটা বেগটা কোন দিক বরাবর যাচ্ছে এটাও গুরুত্বপূর্ণ। তো এখানে যেহেতু মিটার স্কেল বলছে, মিটার স্কেল মানে হচ্ছে দৈর্ঘ্যটা 1 মিটার, তো এটা হচ্ছে স্থির দৈর্ঘ্য, তো গতিশীল দৈর্ঘ্যটা কত? তো L ইকুয়ালস টু 1 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.5 স্কোয়ার। তো শর্টকাটটা বুঝতে পারতেছেন কি করতেছি। তো রুট ওভার অফ 1 মাইনাস 0.5 এর স্কোয়ার 0.86 মিটার, মানে হচ্ছে 86.6 সেন্টিমিটার। কোনো রকেটের গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্য অনুপাত এত হলে রকেটের ব্যাগটা কত? এটা বলবো না, HW।
তারপর একটি রকেট কত দ্রুতিতে চললে আদি দৈর্ঘ্যের 1/4 হবে, কত দ্রুতিতে চললে এর আদি দৈর্ঘ্যের 1/4 হবে, এটা বলতেছে। ওকে, তো স্থির অবস্থাটা তো আমাদের বেগ আছে, আমাদের গতিশীল অবস্থাটা বেগ আছে। মানে হচ্ছে আমাদের যেটা বলতে যাচ্ছে যে কত দ্রুত চললে, তো ধরেন স্থির অবস্থার দৈর্ঘ্যটা হচ্ছে L0, তো কত দ্রুত চললে সেটা হচ্ছে আমাদের এই গতিশীল দৈর্ঘ্য যেটা আছে সেই গতিশীল দৈর্ঘ্যটা এটা 1/4, মানে হচ্ছে 1/L = 1/4 অফ L0। জাস্ট এই ইকুয়েশনটা মেক করতে পারলেই পারবেন, তো এটা থেকে জাস্ট বেগটা বের করে ফেলবেন। আচ্ছা, এইটা আমি বলবো HW। তারপর বাকিগুলো আপনারা পারবেন, যেমন কোনো কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তি 4 গুণ, গতিশীল ভর M এবং স্থির ভর M0 হল নিচে কোনটি সঠিক? গতিশক্তি স্থির অবস্থা শক্তির 5 গুণ, গতিশক্তিটা স্থির অবস্থা শক্তির 5 গুণ। তো গতিশক্তিটা যদি আমাদের কে হয়, স্থির অবস্থা শক্তির 5 গুণ, তাহলে 5 অফ E0, রাইট? তাহলে এটাকে হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু 5 অফ m0, এটা ভি স্কোয়ার দিয়ে প্রকাশ করলাম। তো তুমি ভি স্কোয়ার প্রথমত কাটা দিতে পারো, কেটে দিতে পারো এটা। তো এখন যেটা বলা যায় সেটা হচ্ছে আমাদের ওকে বলছে 4 গুণ, আমি 5 গুণ কেন দিয়েছি, 4 গুণ। তাহলে বলা যায় যে m ইকুয়ালস টু 4/2 m0, দ্যাট মিনস আমাদের m ইকুয়ালস টু 2 m0। তাহলে m ইকুয়ালস টু 2 m0 কোন কেসে, এটা আমি, ঠিক আছে? তো যেহেতু 4 গুণ বলেছে, প্রথমত খেয়াল করেন 4 গুণ বলে ফেলছে, 4 গুণ বলছে তো, তাই 4/2, 4 গুণ বলছে। তাহলে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি হিসেবে ধরে নিতে হবে। এটা কিভাবে করা যায়? প্রথমত এটা ইরেজ করি। প্রথমত আপনার এইটা খেয়াল করবেন যে এইটা হবেই না, দুই পাশে এম কিভাবে হয়, এটা হবে না। তো বাকি তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তো গতিশীল অবস্থার গতিশক্তি স্থির অবস্থার শক্তির 4 গুণ, মানে হচ্ছে স্থির অবস্থার শক্তির সাথে 4 গুণ হলে গতিশক্তির সমান হবে। সো সেটাকে আমরা জাস্ট টোটালি এনার্জি হিসেবে ডিফাইন করছি, মানে এটা। তখন আমরা এইভাবে ইকুয়েশনটা হবে। তাহলে এই পাশে আমাদের এম ভি স্কোয়ার দিছি, 3 বার না দিই, যে তো ভেলোসিটি ব্যাপারটা আছে ইকুয়ালস টু m0 ভি স্কোয়ার, বাট এখানে একটা 4 গুণ আকারে থাকবে। তো ভি ভি তুমি কাটা দাও, তখন m ইকুয়ালস টু 4 m0 থাকবে। তো এটাই খনংটা হচ্ছে আমাদের আনসার। এটা HW দিলাম। ডাব্লিউ যেটা পারবে না এটা আমি করে দিব না ভাই। 1 AMU মানে কত? এটা এগুলো মান তোমাকে জানো না? 1 AMU মানে কত? জাস্ট এগুলো জাস্ট কনভার্ট করে ফেলবা। প্রথমত এইটা তো হবেই না। 1 AMUটা হচ্ছে মানে ভর কেজিতে রূপান্তর একটা প্রক্রিয়া। তো এনার্জি এগোটাকে কখনো কেজি হয়? অবশ্যই হবে না। এই দুইটার মধ্যে যে কোনো একটা, এটা জাস্ট করে ফেলবা। 1 AMU মানে কত? 1.665 ইন্টু 10⁻27, রাইট? সো এইটাকে জাস্ট এনার্জিতে কনভার্ট করতে হবে। এনার্জিতে কনভার্ট করলে কেজি থাকে না, তো এটা জাস্ট করা 1.665 ইন্টু 10⁻27, এটার সাথে জাস্ট আলাদা একটা গুণ করবা। তো 3 ইন্টু 10⁸, এটা হোল স্কোয়ার, মানে ই গোজ টু এমসি স্কোয়ার ব্যাপারটা। এটা করলে আসবে জুলে। তো জুল থেকে প্রথমত মেগা ইলেকট্রন নিতে পারবা। সো মেগা ইলেকট্রন নেওয়ার জন্য তোমরা স্টেপগুলো জানো, তো এই দুইটার মধ্যে এই দুইটাই হতে পারে। সো এটা বের করার ব্যাপার। ওকে, এটা HW দিয়ে দেবো। প্লাঙ্কের ধ্রুবকের একক নিচে কোন রাশি এককের সমান? প্লাঙ্ক, এটা টোটালি আপনার থিওরি। প্লাঙ্কের ধ্রুবকটাকে আমাদের হচ্ছে 6.663 ইন্টু 10⁻34, এটা আই গেস জুল পার সেকেন্ড, এই ধরনের সামথিং একটা আছে। তো এটা ভরবেগের একক না, শক্তিরও একক না, কম্পাঙ্ক না, এটা কৌণিক ভরবেগ হলে সাথে কৌণিক ভরবেগ হওয়ার পসিবিলিটি বেশি। এটা চেক করে নিবা। এর নিচে কোনটি ফুটন কণার বনাম আমাদের এটা গ্রাফ। তো এটা হচ্ছে আমরা ই গোজ টু এইচ সি বাই ল্যামডা, দ্যাট মিনস আমাদের ই ইজ প্রমাণ 1/λ। 1/λ হলে কি ধরনের গ্রাফ? বেশ সাউন্ডের গ্রাফ, শুধুমাত্র ঘন অংশটাই হয়। গুচ্ছ এক্স রে পরীক্ষা, ও আচ্ছা এটা পারবা, এটা আমি করে দিব না ভাই। আলো তৈরিকে আপতিত বিকিরণ কম্পাঙ্ক, এটার সাথে নিবৃত্তির সম্পর্ক, এটা অলরেডি বলছিলাম। তো এটা হচ্ছে জাস্ট এটাই হবে, শুধুমাত্র এটা হবে। আর ওইখানে গ্রাফটা ভুল দিচ্ছি। কোন ধাতু কার্যকর সমান গতিশীল ফোটন আবহিত হলে নির্গত ইলেকট্রন গতিশক্তি কিরকম হবে?
তো এটাও দিয়ে হয়, তাহলে নিবেদিত ইলেকট্রনের গতিশক্তি অবশ্যই কি হবে, জিরো জিরো। জিরোর কারণটা কি, আমরা জানি ই ইকুয়ালস টু ফাই প্লাস ই কে, রাইট? তো ই আর ফাই যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ই কে ইকুয়ালস টু আমাদের ই মাইনাস ই, দ্যাট মিনস জিরো, তাহলে শূন্যই হলো। বিডি বাই সিডি কে প্রকাশ করা হয় এখানে কি, নিচে ফটোলিটার বিক্রিয়ায় বিসি ডিভাইড বাই সিডি। তো বিসি বরাবর কি ডিফাইন করা হচ্ছে, গতিশক্তি, ই কে ডিভাইড বাই এটা বরাবর কম্পাঙ্ক এফ। তো আলটিমেটলি আমরা কি বলতে পারি, এটা তো অপশন নেই, অপশন দিলে আমি বুঝতে পারতাম, এটা সামনে আসবে সম্ভবত। নিচে কোনটি সঠিক আইনস্টাইনের ফটোতৈরিক সমীকরণের ব্যাখ্যা দেয়? সঠিক যে ব্যাখ্যা দিচ্ছে সেটা একমাত্র যেটা, সেটা হচ্ছে গ নংটা। ফটোতৈরিক ক্রিয়া নিচে এক্স ওয়াই গ্রাফের ঢাল কোন রাশি নির্দেশ করে? এক্স ওয়াই গ্রাফে যে ঢালটা আছে সেটা কোনটাকে নির্দেশ করে? আচ্ছা ঠিক আছে, এই ঢালটা সূচন কম্পাঙ্ক তো কখনোই প্রকাশ করবে না, আমাদের গতিশক্তি বনাম কম্পাঙ্ক সম্পর্ক দিয়ে দিছে। ওয়েট, গতিশক্তি বনাম কম্পাঙ্ক সম্পর্ক, এটা কার্যব্যাখ্যকে নির্দেশ করে। এটাও ভাই এইচ ডাব্লিউ, পারা জিনিসগুলো বারবার আসতেছে আমার সামনে। ফোটন কণার ক্ষেত্রে তথ্য প্রযোজ্য, ফোটন কণার ক্ষেত্রে কি, স্থিতিভর অসীম, চার্জহীন, ভরবেগ, ভরবেগ অবশ্যই আছে এইচ বাই ল্যামডা। তো এটা চার্জহীন কিনা, অবশ্যই না। স্থিতিভর অসীম, নো, এটা কোনো ভরই তো নাই। তো একমাত্র 3 নম্বরটা সঠিক। কম্পাঙ্ক, ভাই এটা তোমরা পারবা, এই জিনিস পারা জিনিস পারবা, সামনে আসতেছে। কম্পন ক্রিয়া কোন তথ্যের সাহায্যে ব্যাখ্যা করা হয়? কণাতত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, তড়িৎচুম্বক তত্ত্ব। অবশ্যই আমরা এটা কম্পটন ক্রিয়া যেটা, আমরা কণাতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তো যেটা হচ্ছে কথা, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বোচ্চ যখন বিক্ষিপ্ত ফোটনের বিক্ষেপণ কত হয়? আমার যতটুকু মনে পড়ে, আই গেস ল্যামডা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু এসি বাই একটা ম্যাথ ছিল 1 মাইনাস কস থিটা। এটা হচ্ছে কম্পাউন্ড ক্রিয়া ইকুয়েশন, যতটুকু আমাদের মনে পড়তেছে। অনেকদিন পর আমি পড়াশোনা তোমাদের পড়ানোতে ব্যাক করছি, বাট এটা কখন আমাদের মানে এই কস থিটা কখন হলে সর্বোচ্চ বিক্ষেপণ হবে, সেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, 90 ডিগ্রি হলে উল্টে যাবে। এটা আই গেস 45, যতটুকু মনে পড়তেছে। ভুল হলে একটু বলবা, কারণ আমি অনেক কিছু ভুলে গেছি। হাইজেনবার্গ এটা আসবে না তোমাদের, হাইজেনবার্গ জাস্ট কেমিস্ট্রির জন্য পড়ো, হাইজেনবার্গ এটা তোমাদের মোনাফিসের জন্য প্রয়োজন নেই। এটা হচ্ছে কথা, দি ইন্ড। তো আজকের ক্লাসে এতটুকুই থাকলো, আশা করি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো কেমন লাগলো এটা বলবা, আর খারাপ পড়ালেও বলবা। আসসালামু আলাইকুম।